আজ তোমাদের একটা নতুন ক্লাস। এর আগে কিন্তু আমি ডেসক্রিপটিভ রাইটিং অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষা বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ যে রাইটিং লাগে সেই ক্লাস আমি এনেছি এবং সেখানে আমি ডেসক্রিপটিভ রাইটিং কী করাচ্ছি, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন। বলতে পারো কেন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করাচ্ছিলাম। দেখো, তোমার রিপোর্ট রাইটিং বা যে কোনো কিছু, এগুলো তোমার নিজের রিপোর্ট রাইটিং বা এডিটোরিয়াল রাইটিং বা ধরো এসে, এগুলো তোমার নিজের মাথা থেকে বের করতে হবে। কিন্তু তুমি যদি তুমি মুখস্থ করতেই পারো, মুখস্থ করে গিয়ে লিখতেই পারো। আমি মনে করি যদি নিজের মাথা থেকে আসে, তুমি যদি লেখার পদ্ধতিটা জানো, তুমি যে কোনো টপিক আসুন না কেন। এবার দেখেছো বিসিএসের কিন্তু মেন্সে কিন্তু এবার যথেষ্ট অন্যরকম টপিক এসছে। হ্যাঁ, গত মানে যেরকম গতানুগতিক আসে সেরকম আসেনি। ক্লার্কশিপেও এবং বলে দিচ্ছে যে ক্লার্কশিপে কিন্তু একটু মডারেট আসবে, মানে তুমি যেরকম যেন গতানুগতিক সেরকম কিন্তু আসবে না। তাই আমি ওরম লেখা শেখাচ্ছি যে তুমি বাংলা যদি তুমি ভেবে নিতে পারো, তুমি ইংলিশে সহজে ট্রান্সলেট করবে, সেই প্রসেসটা আমি শেখাচ্ছি। তোমরা ওই আমার ডেসক্রিপ্ট রাইটিংয়ের ভিডিও দেখলে বুঝতেই পারবে অবশ্য আমি কীভাবে শেখাচ্ছি, কী করছি। তা আজকে আমি দুটোই তো, সব কিছু তো শিখতে হবে। ডেসক্রিপ্ট রাইটিংয়ের সঙ্গে সঙ্গে তোমার ওদিকে সিজিএল মেন্সও চলে এসছে এবং এনটিপিসির ব্যাপার আছে এবং বিসিএস, এবং 2024-এ বিসিএসের একটা ভালো ওয়েটেজ রাখে পলিটি। সে পলিটির আমি আজকে পলিটি পড়াচ্ছি, এরপরে আমি অন্যদিন আরও অন্য কোনো টপিক পড়াবো, ঠিক আছে। সেই টপিকে পলিটির আমি 10খানা প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং 10খানা প্রশ্ন হবে, কিন্তু প্রচুর প্রচুর মানে অন্য অন্য প্রশ্ন ডিসকাস হবে। 10খানা ইজুকাল টু ধরো বলা যায় অন্তত 30-40টা। ওকে, আজকে বেশি না বলে আমি শুরু করি ডাইরেক্ট প্রশ্নে। ওকে, আজকে প্রথম প্রশ্ন, ডাইরেক্টর প্রিন্সিপাল রিজেম্বল দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন ইনুমারেট ইন দ্য, অর্থাৎ বলতে চাইছে যে কোন অ্যাক্টের মাধ্যমে এই ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এই কথাটা বা এই ডাইরেক্টিভ প্রিন্সিপালটা এসছে, সেইটা বলে দিই। আমি ডাইরেক্ট উত্তরে চলে আসছি। এখানে দেখো অ্যাক্ট আছে, অ্যাক্ট 58 না 57 না 35 নাকি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। এইটার কিন্তু উত্তর হলো আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে আমি ডিটেলস দিয়েছি, দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলেছে 1935 অ্যাক্টের মাধ্যমে এসছে এবং এই দেখো ডাইরেক্টিভ বি আর আম্বেদকর এটা বলেছে ইনস্ট্রুমেন্ট অফ দ্য ইনস্ট্রাকশন, হ্যাঁ, হুইচ ইজ ইস্যু দ্য গভর্নর জেনারেল অফ দ্য গভর্নর অ্যান্ড টু গভর্নর অফ দ্য কলোনিয়াল অফ ইন্ডিয়া বাই ব্রিটিশ গভর্নমেন্ট আন্ডার, এই অ্যাক্টের মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি বলছি এই পরবর্তী যে আরও যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টগুলো কী কী থেকে এসছে আমি এবার বলে দিই। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে এসে দেখতে পাচ্ছ এবং কী কী ব্যাপার, মানে কী কী আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে কী কী আছে সেটা আমি একটু বলে দিই। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে তোমাদের যেটা মনে রাখতে হবে, এইটাকে বলে অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট, অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন? এর মাধ্যমে, আর এছাড়াও কি এর মাধ্যমে কিন্তু আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ার স্থানান্তরিত হয় কি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ার পুরো ট্রান্সফার হয়ে যায় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, এবং তার সঙ্গে এটাকে বলে গুড গভর্নমেন্টস অ্যাক্ট বলে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে এতদিন ধরে জেনারেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, সে কিন্তু কনভার্ট হলো কি, সে ভাইসরয়। এই পদটা নতুন হলো ভাইসরয়। এবং প্রথম ভাইসরয় কে ছিল? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, প্রথম ভাইসরয়, ইন্ডিয়ার প্রথম ভাইসরয় কে ছিল, এটা তোমরা কমেন্ট করে জানাও। তাহলে এতদিন ধরে যে গভর্নর জেনারেল ছিল, সেই পদটা নামটা চেঞ্জ হয়ে গেলো কি ভাইসরয়। ওকে, ঠিক আছে। পরেরটা আর একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা দেখো কি, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে কিন্তু একটা নতুন পদ তৈরি হয় যেটা বলে অফিস অফ সেক্রেটারি। এখন তোমরা সবাই সেক্রেটারি জানো, সেক্রেটারিয়েট বলে, সেক্রেটারিয়েটে সবাই চাকরি করতে চায়, সেই অফিস অফ সেক্রেটারি অফ
স্টেট, সেক্রেটারি অফ দ্য স্টেট বলে একটা পদ তৈরি হয়, এবং একে হেল্প করার জন্য কী হয়, এটা প্রশ্নটা আসে, 15 জনের কিন্তু কাউন্সিল ছিল, 15 জনের কি কাউন্সিল ছিল, একে হেল্প করার জন্য 15 জনের কাউন্সিল কিন্তু ছিল। ঠিক আছে, এটা মানে মেন পয়েন্টগুলো আমি বলে দিলাম। 18 অ্যাক্টে কী কী হয়। আচ্ছা, 35-এর অ্যাক্ট সম্বন্ধে যেরকম বললাম, 35-এর একটা আরও কিছু হয়। 35 একটা কী বলে দিই, হ্যাঁ, এই 35 অ্যাক্ট কিন্তু সাবজেক্টের ডিভিশন হয়। আমরা সাবজেক্টকে আমাদের যে এখন কনস্টিটিউশনের সাবজেক্ট আছে, যে সাবজেক্ট মানে কি কে কোন বিষয়ে আইন বানাতে পারবে সেটাকে সাবজেক্ট আছে, সেরকম যেরকম সেন্ট্রাল আছে, হ্যাঁ, সেন্টার সাবজেক্ট, হ্যাঁ, সেন্ট্রাল সাবজেক্ট। এখন প্রভিন্স, তখন বলতে প্রভিন্স, এখন আছে সেন্ট্রাল সাবজেক্ট, স্টেট সাবজেক্ট, সেরকমকে সেন্ট্রাল, প্রভিন্স, আর একটা কি কনকারেন্ট। মানে এই বিষয়ে সবাই আইন বানাতে পারবে, কিন্তু আইন যদি কন্ট্রাডিক্ট হয় কনকারেন্ট লিস্টে, তাহলে কিন্তু মানে কোন কাদের আইন বলবৎ হবে, সেটা হলো সেন্টারের আইন বলবৎ হবে। ঠিক আছে, এটা বলে দিলাম। এবং আর একটা ইম্পর্টেন্ট কি, যে ডায়ার্চি, আগে যে ডায়ার্চি ছিল, এই লেখাটা আগে যে ডায়ার্কি ছিল, এই ডায়ার্কি সিস্টেমটা অ্যাভলিউজ হয় কোথায়, অ্যাভলিউজ হয় সেন্টারে, কিন্তু অ্যাভলিউজ হয় ডায়ার্কি সিস্টেম সেন্টারে, হ্যাঁ। কিন্তু আর তার সঙ্গে বলে দিই প্রভিন্স, ভুল বললাম, ডায়ার্কি অ্যাভলিউজড হয় প্রভিন্সে, ডায়ার্কি অ্যাভলিউজড হয় প্রভিন্সে, এবং প্রভিন্সে কী শুরু হয়, প্রভিন্সে কিন্তু অটোনমি শুরু হয়, মানে অটোনমি শাসন ব্যবস্থা, হ্যাঁ, অটোনমি শাসন ব্যবস্থা কী হচ্ছে, ডায়ার্কি অ্যাভলিউজড হয় প্রভিন্সে, অটোনমি শুরু হয়ে গেল। ঠিক আছে, এটা এই প্রশ্নটা আসে যে প্রভিন্সে অটোনমি কবে থেকে শুরু হলো, কিন্তু ডায়ার্কিটা ইন্ট্রোডিউস হয়ে যায় কোথায়, সেন্টারে। এই ডায়ার্কিটা ইন্ট্রোডিউস হয়, যে ডায়ার্কিটা ইন্ট্রোডিউস হয় কি সেন্টারে কিন্তু ইন্ট্রোডিউস হয়, হ্যাঁ, এই সেন্ট্রালে কিন্তু ডায়ার্কিটা ইন্ট্রোডিউস হয়। এবং আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই অ্যাক্টের মাধ্যমে 1937 সালে ফেডারেল কোড তৈরি হয়। ফেডারেল কোড কিন্তু তৈরি হচ্ছে 1937 সালে বা 1935 সালে অ্যাক্ট অনুযায়ী। এবং আর একটা কি, আর একটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো সব লিখে নাও, আমি আস্তে আস্তে বলছি, সব লিখে নাও, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট হলো ডিপ্রেস কাস। তোমরা এতদিন ধরে বলছো ইংরেজদের জন্য আলাদা ইলেকশন কবে হয়, ইংরেজদের জন্য আলাদা ইলেকশন হয় 1909 সালে। তারপরে কি আছে, 1919 সালে কি হয়, 1900 যারা মল্ল মিন্টু দ্বারাও ইংরেজ এবং হিন্দু মুসলমানদের বিভেদ করার চেষ্টা করে, বিভেদ করে আলাদা ইলেকশন, এবং 1919 সালে মুসলিম শিখ এদের জন্য আলাদা ইলেকশন হয়। এবার লাস্টে 1935 সালে অ্যাক্ট অনুযায়ী কী করা হয়, যারা ডিপ্রেস ক্লাস আছে, হ্যাঁ, ডিপ্রেস ক্লাস এবং ওমেনদের জন্য আলাদা করে ইলেকটোরাল চালু হয়, মানে সেপারেট ইলেকটোরাল বলে যেটা, বুঝতে পারলে, আলাদা করে এই মহিলাদের জন্য এবং ডিপ্রেস কার জন্য আলাদা করে ইলেকশন চালু হয়। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট ছিল, যেগুলো ইম্পর্টেন্ট ছিল মোটামুটি দেখো সবই বলে দিলাম। আর যদি ইম্পর্টেন্ট এই মুহূর্তে আর মনে পড়ছে, মানে এই নেই এর মধ্যে, দেখো এইটা তাহলে বলে দিলাম মোটামুটি, এগুলো তোমরা সবাই জানো। আর জানো 1927 সাইমন কমিশন তৈরি হয়, কিন্তু ভারতে আসে 1928। এই প্রশ্ন যদি সবাই মনে থাকে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন সে দ্যাট ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স অফ কান্ট্রি অ্যান্ড ইট শ্যাল বি ডিউটি অফ স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন ল মেকিং। অর্থাৎ বলতেছে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যে এই গভর্নিংয়ের যে কাজ করা বা এটা ডিউটি, যে গভর্নমেন্ট যখন একটা কোনো ল, যে বলেছে না মেকিং ল তৈরি করার সময়, কোনো ধরনের আমাদের তো পার্লামেন্টে ল তৈরি হয়, তখন করার সময় ডাইরেক্টিভ প্রিন্সিপালের কথা ভেবে তখন কিন্তু ল বানাতে হবে। এটা কোন আর্টিকেল বলে, হ্যাঁ, এইটা তো তোমরা মনে রাখবে সবসময়। ডাইরেক্টিভ প্রিন্সিপাল শুরুই হচ্ছে আর্টিকেল 36 থেকে, তাহলে সেখানে হবে না। ঠিক তার পরের আর্টিকেল 37-এ কিন্তু বলা হয় গভর্নরকে, মানে গভর্নমেন্টস মানে কি গভর্নর বা গভর্নমেন্ট যখন বানাবে কোনো আইন, তখন যাতে ডাইরেক্টিভ প্রিন্সিপালটাকে কথা চিন্তা করে এই, মানে কি বলবো, এই
মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল চিন্তা করে যাতে লটা বানানো হয়। যে এবার ডাইরেক্টিভ প্রিন্সিপালে কী কী বলেছে আমি তোমাদের একটুখানি বলে দিয়ে আমি এরপরে একটা প্রশ্ন আছে, ওটা দেখলেই তোমরা ধরে ফেলবে, যে আমি বলছি না, আমি একটু তাও বলে দিচ্ছি। দেখো, আর্টিকেল 37-এ বললাম যে ল বানানোর সময় একটা চিন্তা ভাবনা করে বানাতে হবে। তাহলে আর্টিকেল 38-এ কী আছে? আর্টিকেল 38-এ বলেছে, হ্যাঁ, মিনিমাইজ করতে হবে কি কম করতে হবে কি ইনইকুয়ালিটিটাকে। হ্যাঁ, আর একটা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু, হ্যাঁ, ইকুয়ালিটি ইন ইনকাম, হ্যাঁ, বলে ডাইরেক্ট এইটা বলি যে এই মিনিমাইজ করতে মানে ইনইকুয়ালিটিটাকে আস্তে আস্তে কমাতে হবে। এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল কিন্তু নন জুডিশিয়াল মানে এ কিন্তু যদি কোনো কেউ যদি মানে যদি সরকার না মানে, ধরো ডাইরেক্টিভ প্রিন্সিপাল মানে অনেক কিছু আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেন 38-এ বলা আছে যে ইনইকুয়ালিটি মিনিমাইজ করতে হবে। এইটা যদি সরকার এখন না মানে, তুমি কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারবে না যে কেন মানছে না। বা আমি বলছি ধরো আমাদের যে কোনো গভর্নমেন্ট অফিসে যেরকম বিভিন্ন পদে যেরকম গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি আছে, তাদের মাইনে বিভিন্ন আলাদা আলাদা। তাহলে মাইনা যদি আলাদা, ধরো যে গ্রুপ এ কাজ করছে সে 1 লাখ টাকা পায়, যে গ্রুপ বি কাজ করছে সে হয়তো 70-80 পায়, বলছি সাপোজ 70-80 অনেক দিন পরে পায়, অত পায় না, একটু কমই পায়। আর যে, হ্যাঁ, তারপরে যেমন যে গ্রুপ সি কাজ করছে, আমি সেন্ট্রাল হিসাবেই বলছি, যে গ্রুপ সেন্ট্রাল হলে 70-80 পেয়ে যায়, স্টেটের হলে পায় না। তো যে গ্রুপ সি কাছে সে একটু কম পায়, তাহলে এদের মধ্যে ইনইকুয়ালিটি হচ্ছে। এটা নিয়ে কিন্তু কোর্টে কেস করতে, কেন আমার তো ইনইকুয়ালিটি হচ্ছে, ইকুয়ালিটি কমাতে বলছে ইনকামে, তাহলে কেন আপনি মানছেন না? এটা কিন্তু বলা যাবে না। এইবার 39-এ, তো 38 বললাম, এবার 39-এ কী আছে? 39টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 39-এ অনেক কিছু আছে। 39-এ কী আছে দেখো, এটা কিন্তু ভালো করে শোনো। 39-এ এতে আছে, হ্যাঁ, অ্যাডিকুইট মিন্স মানে তোমার যেটুকুনি দরকার, অ্যাডিকুইট মিন্স অফ হ্যাঁ, লাইভলিহুড তোমাকে অ্যাডিকুইট মিন্স অফ লাইভলিহুড তোমাকে দিতে হবে। মানে যেইটুকুনি তোমার দরকার বেঁচে থাকার জন্য, সেইটুকুনি জিনিস কিন্তু তোমাকে মানে সরকারকে বা প্রোভাইড করতে হবে। অ্যাডিকুইট মিন্স অফ লাইভলিহুড এটা দিতে হবে, হ্যাঁ। এবং এটা এবার এই 29-এর বিতে কী আছে দেখো, বিতে আছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল। মানে ধরো কোনো জায়গা থেকে যে খনিজ সম্পদ পাচ্ছ, বা যেখান থেকে চাষবাস করে যে সরকার যেটা পাচ্ছে, খনিজ চাষবাস করে যা পাচ্ছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে, মানে সবার মধ্যে সমান ডিস্ট্রিবিউশন। সেটা কি পারে সরকার কখনো করতে? ধরো যেরকম নর্থ ইস্টের স্টেট, ওইখানে তো চাল বা গম এগুলো তো খুব কম হয়, হ্যাঁ। এবার কম হওয়ার জন্য ওইখানে তো খাদ্যদ্রব্য যদি কম হয়, হ্যাঁ, তাহলে ওখানে আমাকে বেশি প্রোভাইড করতে হবে। আবার ধরো নর্থ ইস্টে মশলা খুব বেশি হয়, তাহলে ওখানে অন্য কিছু জিনিস কম হয়, তাহলে আমাকে ওইভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। সোনা যদি ধরো যেখান থেকে সোনা বা খনিজ উৎপন্ন হচ্ছে, বলছে সব স্টেটে সোনা সরিয়ে দেবে, সেটা কখনো হয় না। যেরকম আগে ছিল কাশ্মীরে খুব কম খরচে খাবার প্রোভাইড করতে হবে, সেটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হতে। তাহলে এইটা কিন্তু সরকারকে মনে চিন্তা করতে হবে যে সবাই যে সমানভাবে, যেরকম ফিনান্সের যেরকম যখন ফিনান্স কমিশন অনুযায়ী যে ট্যাক্স ম্যাক্স ওঠে, সেটা কি ইকুইটেবল হয়? কোনো রাজ্য বেশি পায়, কোনো রাজ্য কম পায়, সেটাই। এটা কিন্তু যথেষ্ট সরকারের মানে যত চিন্তাভাবনা করতে হবে যে ইকুইটেবল যে ডিস্ট্রিবিউশনটা হয়। এবার সিতে কি আছে দেখো, এখানে ডি ফর ডিস্ট্রিবিউশন, বি এর উল্টো বি, এরকম করে মনে রাখবে। তাহলে কি 19-এর বিতে আছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। সিতে দেখো সি ফর কি কনসেন্ট্রেট, এটা মনে রাখবে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে, প্রিভেন্ট করবে কনসেন্ট্রেশন অফ দ্য অফ ওয়েলথ তুমি কিন্তু কনসেন্ট্রেট করতে, ওয়েলথ তুমি কনসেন্ট্রেশন করতে পারবে না, অর্থাৎ কি কোনো জায়গায় জড়ো করতে পারবে না। সি ফর কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট,
হ্যাঁ, মানে এক জায়গায় তুমি জড়ো করতে পারবে না ওয়েলথ। ধরো তুমি বলতে পারো যে ধরো তুমি কেউ ধরো সবার কাছে জোরমোর করে সব কাছ থেকে ছিনিয়ে মিনিয়ে নিয়ে, যেরকম অনেকে আগে জমিদাররা কী করতো, যে যারা গরিব কৃষক ছিল তাদের লোন দিতে, লোন মেটাতে পারতো না, তারপর ওদেরকে জোর করে জমি নিয়ে সব এক জায়গায় জড়ো করতো। ওদের যা জমি থেকে ফসল উৎপন্ন হতো বা ধরো ওদের জমিটা নিয়ে, সেটা তুমি কিন্তু করতে পারবে না। হ্যাঁ, এটা হলো সি ফর কনসেন্ট্রেশন, তাহলে মনে থাকবে। এবার ডিতে কি বলেছে, ডিতে বলেছে দেখো, ডি মানে ডিস্ট্রিবিউশন। তাহলে ডি মানে ডিস্ট্রিবিউশন, মানে কি ডিস্ট্রিবিউশন, টাকাটা সমানভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে কি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। মানে ছেলে মেয়ের মধ্যে ধরো, ছেলে মেয়ে কেন, যে কোনো কিছু যদি দুটো ছেলে যদি সমান কাজ করে, তোমাদের সমান বেতন দিতে হবে, এরম না। যেরকম ধরো একটা ছেলে কাজ করছে, একটা মেয়ে কাজ করছে, মেয়ে বলে তাকে ধরো বললে যে তুমি তো মেয়ে, তুমি 8,000 টাকা পাও, আর তো 8,000 টাকা নাও, আর যে ছেলে তাকে বলে 10,000 টাকা নাও, এটা তুমি করতে পারবে না। যদি ইকুয়াল কাজ করে ইকুয়াল ইকুয়াল পে দিতে হবে। এবার এটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল বললাম, এটা কিন্তু কোর্টে যাবে না। অনেক সময় অনেক জায়গায় দেখেছো মেয়েরা একই কাজ করছে, একটু কম পাচ্ছে, ছেলেরা একটু বেশি পাচ্ছে। হ্যাঁ, এইটা দিয়ে তুমি কিন্তু কথা বলতে পারবে না যে কেন হচ্ছে না। ডাইরেক্টিভ যেহেতু প্রিন্সিপাল, সরকারকে বলা হচ্ছে এটা মেনে চলার জন্য, সরকার এটা মানতে পুরোপুরি বাধ্য নয়। এটা হলো ডিতে। এবার ই আছে, ইতে বলছে, ইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে যে দাঁড়াও, প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড স্ট্রেনদেন ওয়ার্ক, মানে কারোর হেলথকে প্রিজার্ভ করতে, মানে কারো সবার যাতে হেলথ ভালো থাকে সেই হিসাবে প্রিজার্ভ করতে হবে। এবং কি করতে হবে, এবং প্রিজার্ভ করলে এবং কি স্ট্রেংথ করতে হবে, কি স্ট্রেনদেন দ্য ওয়ার্ক কালচার, স্ট্রেন দ্য ওয়ার্ক চাইল্ড এগেনস্ট ফোর্সেবল অ্যাবিউজ। মানে বলতে চাইছে, ধরো দেখো এখানে বলতে চাইছে যেটা, যে তোমার হেলথ তো প্রিজার্ভ করতেই হবে, এবং কি হচ্ছে চাইল্ড, ধরো যারা চাইল্ড আছে, বাচ্চারা 18 বছরের নিচে আছে বা 18 বছর একটু উপরে আছে, তাদের তুমি ফোর্সফুলি অ্যাবিউজ করাতে পারবে না, যে ওদের জোর করে কাজ করিয়ে যাচ্ছে অনেকক্ষণ, এটা তুমি করাতে পারবে না। এটা ইতে আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপালের প্রায় অনেকগুলোই বললাম। এবার আমি মেন প্রশ্নে চলে যাই, তাহলে মেন প্রশ্নে চলে যাচ্ছি কি হতে পারে। দেখো প্রশ্নে বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইজ বা আর কভার্ড আন্ডার 39। একটু আগে বললাম 39টা ভালো করে শোনো, দেখো এখানে দিয়ে দিয়েছে প্রশ্ন। বলছে যে দ্য রাইট টু অ্যাডিকুইট মিনস অফ লিভ ফর অল সিটিজেন। একটু বললাম অ্যাডিকুইট মিনস এ ফর অ্যাডিকুইট, এ ফর মানে এ ফর অ্যাডিকুইট, তাহলে 29-এর এতে কিন্তু অ্যাডিকুইট ছিল, তাহলে এটা হবে। আচ্ছা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্স অ্যান্ড অফ দ্য হচ্ছে যে কমিউনিটি ফর কমন গুডস। একটু আগে বললাম ডি ফর ডিস্ট্রিবিউশন, বি ফর বি ডিস্ট্রিবিউশনের উল্টো বি, তাহলে এখানে বি 29-এর বিতে কী ছিল, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। আর ইকুয়াল পে বলছিলাম ম্যান, ওটা কি ওটা আবার ডিস্ট্রিবিউশন, তাহলে ছেলে মেয়েদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, টাকাটা সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে 29-এর ডিতেও ছিল। তাহলে এখানে সব কটাই হয়ে গেল কিন্তু, তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ উত্তর হবে। দেখো এখানে দেখো পরপর বলে দিয়েছি এখানে সব কটা। এ অ্যাডিকুইট মিনস, বি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো, বি ফর ইকুয়াল ডিস্ট্রিবিউশন মেটেরিয়াল, সি ফর বলেছি কনসেন্ট্রেশন, ওয়েলথের মানে প্রিজার্ভ করতে হবে, যে তুমি জড়ো করে সব কিছু সবার কাছ থেকে কেড়ে মেনে নিয়ে সব জড়ো করে রাখলে সম্পত্তি, এটাও হবে না। ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক, ডিতে আছে। ইতে আছে প্রিজার্ভেশন অফ দ্য হেলথ অ্যান্ড স্ট্রেনদেন দ্য ওয়ার্কার অ্যান্ড চাইল্ড এগেনস্ট ফোর্সেবল অ্যাবিউজড, মানে তুমি জোর করে কাউকে কাজ করাতে পারবে, জোর করে চাইল্ড। আর একটা অপরচুনিটি অফ দ্য হেলথ ডেভেলপমেন্ট দ্য চাইল্ড, মানে কি তুমি অপরচুনিটি দিতে হবে, ভালো হেলথের জন্য ভালো অপরচুনিটি দিতে হবে। বলতে পারো যে এখন তো সরকারের হাসপাতালের অবস্থা খুব খারাপ, এরকম কেন, আমি কেন ডাইরেক্টিভ প্রিন্সিপাল নন জুডিশিয়াল, এটা তুমি গিয়ে কোর্টে কেস করতে পারবে না, সরকার যতটা পারবে করবে। এবং ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড, মানে চাইল্ডের ডেভেলপমেন্ট করতে হবে। এবার তো কেন স্যার এটা নন জুডিশিয়াল রাখলো সরকার,
অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হলো, প্রথমত কারণ সরকারের এইগুলো সব মানতে গেলে প্রচুর পরিমাণ অর্থ লাগবে। সেই অর্থটা সেই সময় ছিল না। সরকার যখন প্রথম এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট হয় তখন ছিল না, সেটা চিন্তা ভাবনা করে। আর সরকার যদি সবকটা মানতে হয় তাহলে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটও কিছু হনন হবে। তাই এটা যেন অনেক জুডিশিয়াল রিভিউ, অনেক কেসের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইট ইজ মানে মোর মোর গ্যারান্টেড, হ্যাঁ, মোর পাওয়ারফুল দ্যান ডাইরেক্টিভ প্রিন্সিপাল বা মোর অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, তাই আগে ফান্ডামেন্টাল রাইট কিন্তু খুবই দরকারি, তারপরে ডাইরেক্টিভ প্রিন্সিপাল তুমি করতে পারো। ঠিক আছে, এই দুটো কারণ তো আছেই। আর সরকার যদি সব মানতে হয় তাহলে সরকার তো নিজে কাজ করতেই পারবে না। সরকারকে যদি বলে যে তার জন্য বুঝছো, মেন কথা অর্থের তো ব্যবস্থা আছে, একটা ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটরের ব্যবস্থা আছে, এইগুলোর জন্য সরকার ডাইরেক্টিভ প্রিন্সিপালকে খুব ম্যান্ডেটারি করেনি। আচ্ছা, পরের প্রশ্ন যাই। দেখো এই মাত্র কতক্ষণ হয়েছে, অনেকক্ষণ হয়ে, মাত্র দুটো প্রশ্ন হয়েছে। পরের প্রশ্ন যাই, হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান কনস্টিটিউশন Indian constitute directed the state to promote the equal justice and provide the free legal aid of the poor। মানে পুয়ারদের, তোমার পুয়ারদের যখন ধরো অনেক পুয়ার আছে যারা কোনো কারণে মামলায় জড়িয়ে পড়েছে, তা সেই মামলা, তার তো টাকা নেই, তাহলে মামলা তো লড়তে পারবে না। এখন ধরো কোনো একটা তুমি একটা কিছু বা কেউ একটা কিছু অন্যায় করলো XYZ, সে একটা গরিব লোককে বললো ও করে গরিব লোকের নামে ফাঁসিয়ে দিল, কিন্তু গরিব লোকটা তো কোনো কিছুই করেনি, গরিব লোকটা ফেসে গেল। তা গরিব লোক যাতে ফেসে না যায় তাকে তো কোর্ট মানে ইসে দিতে হবে, মানে উকিল দিতে হবে। সেই উকিলটা যাতে সে পায়, তা উকিলের টাকা কত পাবে, সে উকিলের টাকা পাবে না দিতে। সে উকিলের টাকা যাতে না দিতে হয়, ফ্রিতে যাতে সে কেস লড়তে পারে, সেটা কোন জুডিশিয়াল এই ডিপিএসপিতে বলা হয়েছে, সেটা কিন্তু আর্টিকেল 29-এর এতে বলা হয়েছে। বুঝতে পারলে? এবার এই ডিপিএসপি আর্টিকেল 29-এর এটা, হ্যাঁ, কততম অ্যামেন্ডমেন্টের মধ্যে হয় এটা বলে দিই একটুখানি। এখানে দেখো, আর পরে এটা বলে দিচ্ছি আমি, পরের প্রশ্নটাকে বলি তারপরে আমি বলছি। হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টেড দ্য স্টেট টু প্রমোট দ্য ইমপ্রুভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ড দ্য ফরেস্ট ওয়াইল্ড লাইফ। বলছে তোমার কোন আর্টিকেল ইসে বলেছে যে এই ফরেস্টকে ঠিক করতে হবে এবং ফরেস্টের যে ওয়াইল্ড লাইফ আছে তাকেও প্রোটেক্ট করতে হবে। এটাও কিন্তু আর্টিকেল 48-এর এ। এইবার আমি আসি আর কি দেখো এইখানে এই আর্টিকেল 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি কি ঠিক হয়, একটু আগে দেখলে যে 39-এর এ হয় এবং 43-এর এও হয়। আমি বলি 43-এতে কী বলে, 43-এতে বলে যে ওয়ার্কার আছে, ওয়ার্কাররা যাতে ম্যানেজমেন্টের মধ্যে মানে পার্টিসিপেট করতে পারে। ম্যানেজমেন্ট বলে যে ওয়ার্কাররা ইন্ডাস্ট্রির যে ম্যানেজমেন্টটা সেখানে যাতে পার্টিসিপেট করতে পারে। এবং তার সঙ্গে একটু বললাম যে 48-এর এটা কী বলে, এটা তো বলে দিলাম যে প্রিভেন্ট করছে, কী করছে, প্রিভেন্ট করতে মানে প্রোটেক্ট করতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। কী করতে হবে, যে এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করতে হবে এবং সেফগার্ড অফ দ্য ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এদের কিন্তু সেফগার্ডও করতে হবে। ঠিক আছে, এটা বলে দিলাম। এবার দেখো আর একটা নতুন প্রশ্ন, ওটা হয়ে গেল। বলছে হুইচ অফ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাডেড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট মিনিমাইজ দ্য ইনইকুয়ালিটি ইন ইনকাম অ্যান্ড স্টেটাস, হ্যাঁ, ফেসিলিটি অ্যান্ড অপরচুনিটি। মানে বলছে যে কোন আর্টিকেলের অ্যামেন্ডমেন্টের মধ্যে বলা হয়েছে যে ইনইকুয়ালিটি ইনকামটাকে ঠিক করতে হবে। এইটা বলা হয়েছে এই 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। লিখে দিচ্ছি দেখো, 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল 1978 সালে। এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলেছি যে রিকোয়ার্ড দ্য স্টেট টু মিনিমাইজ ইনইকুয়ালিটিকে মিনিমাইজ কমাতে হবে। হ্যাঁ, এটা তো বললাম যে একটু আগে বলেছিলাম যে আর্টিকেল 38-এ আছে ইনইকুয়ালিটি আছে। হ্যাঁ, সেটা কিন্তু এবার কোন আর্টিকেলের মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এসছে। এটা 44 অ্যামেন্ডমেন্ট কত সালে এসছে, 1978 সালে এসছে। ঠিক আছে, এবং 1942 সালে কোন কোন অ্যামেন্ডমেন্ট হচ্ছে লিখে দিয়েছি। এবং এবার দেখো 86 অ্যামেন্ডমেন্ট কী হয়েছে, এটা কিন্তু 86 অ্যামেন্ডমেন্ট হলো 2002 সালে এসছে। এটাকে বলে যেটা হলো 21-এর আর্টিকেল 21-এর যেটা ফান্ডামেন্টাল রাইট সেটা অ্যামেন্ড হয়েছে, সেখানে গিয়ে রাইট টু এডুকেশনটা ঢুকেছে ওর মধ্যে। বলে দিলাম এটা। আর 54তম অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, এখানে আগে বলি এখানে যে 42 আর 54তম অ্যামেন্ডমেন্টটা কী জিনিস। দেখো এই 24তম অ্যামেন্ডমেন্টটা কী ছিল, 24তম অ্যামেন্ডমেন্ট হয়েছে, তোমাদের অনেক কেস আছে, সেই কেসগুলো বললে অনেক সময় লেগে যাবে।
গোলকনাথ ভার্সেস একটা স্টেট অফ পাঞ্জাব, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাবে একটা কেস, একটা জাজমেন্ট হয়। সেখানে বলা হয়েছিল যে যে সরকার কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না, ফান্ডামেন্টাল রাইটকে অ্যামেন্ড করতে পারবে না। সেই যে এই গোলকনাথ কেসটাকে, গোলকনাথ কেসের যে রুলটাকে, হ্যাঁ, অ্যাব্রোগেট করার জন্য কি করা হয়েছে, বা এইটাকে নালান, এই যে রুলটাকে কেটে ফেলা বা রুলটাকে ছেড়ে ফেলা, যেগুলো যাতে না মানা হয় সেইভাবে করার জন্য কি করা হয়েছে, পার্লামেন্ট 24 অ্যামেন্ডমেন্ট এনেছে। 24 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী করেছে, বলছে যে পার্লামেন্ট কি করবে, পার্লামেন্ট বলেছে যে কোনো পার্ট, মানে কনস্টিটিউশনের যে কোনো পার্ট অ্যামেন্ড করতে পারবে, হ্যাঁ, ইনক্লুড দ্য ফান্ডামেন্টাল রাইটও। কী করে করবে ওরা বলছে, যদি আমি ওটাকে আর্টিকেল 9 বা আর্টিকেল 9-এর মধ্যে এনে দেবে, তাহলে ওই ঠিক আছে, তাহলে আর ওইটা জুডিশিয়াল রিভিউ হবে না, হ্যাঁ, এটা বলেছিল। এবং কী বলেছিল, এবং প্রেসিডেন্টকে আর্টিকেল 9-এর মধ্যে ফেলে দেবে, তাহলে আর ওটা জুডিশিয়াল রিভিউ হবে না, ওটা পার্লামেন্ট সব কিছু অ্যামেন্ডমেন্ট করতে পারবে। কিন্তু এই নিয়ে অনেক বড় কেস হয়, এবং সেখানে বলা হয় এবং এই অ্যামেন্ডমেন্টের মধ্যে আর একটা জিনিস হয়, বলেছিল যে প্রেসিডেন্টকে কম্পালসারি, যে এই ধরো একটা কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো একটা বিল পাস হচ্ছে, সে কম্পালসারি থেকে অ্যাসাইন দিতেই হবে, মানে কনসার্ন দিতেই হবে যে হ্যাঁ আমি রাজি, মানে ইসে করলে হবে না যে না, এখন যেরকম একবার প্রেসিডেন্ট ফেরাতে পারে বিল, যেটা ঠিক করে দাও, কিন্তু যদি ওই বিলটা আবার কোনো অ্যামেন্ডমেন্ট ছাড়াই যদি চলে আসে, তা কিন্তু প্রেসিডেন্টকে সাইন করতে হবে, মানে একবার প্রেসিডেন্ট ফেরাতে পারে। কিন্তু তখন বলেছিল 26 অ্যামেন্ডমেন্টের মধ্যে বলছে প্রেসিডেন্ট কোনো ফেরাতে পারবে না, তাকে বিল আসলে বিল সাইন করতেই হবে। এবং আর একটা দেখলে 54 অ্যামেন্ডমেন্ট, 54 অ্যামেন্ডমেন্টে কিন্তু ইনক্রিজ অফ জুডিশিয়াল স্যালারি অফ মানে জাজদের স্যালারি কত ইনক্রিজ হবে, সেটা কিন্তু 54 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঠিক হয়েছিল। ঠিক আছে, বুঝলে? দেখো এইখানে আমি কিন্তু খুব সুন্দর করে এটা লিখে দিয়েছি যে আর্টিকেল 21, যেটা হলো বললাম যে 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে এসেছিলো, সেটার মধ্যে কী ইনক্লুড হয়, এটা কিন্তু সবাই গোলায় যে ওটার মাধ্যমে 21 আসে, 21 রাইট টু এডুকেশন। এটা কি করা হয়, এটা মনে রাখবে যে এই যে 6 বছর থেকে 14 বছরের মধ্যে সবাইকে শিক্ষা দিতে হবে, মানে শিক্ষিত করতে হবে বা পড়াশোনা বা এডুকেশন দিতে হবে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট। আর্টিকেল 21 এর মাধ্যমে বলা হয়েছিল যে 6 থেকে 14 বছরের মধ্যে সবাইকে সঠিক শিক্ষা দিতে হবে, হ্যাঁ, স্টেটকে এটা ঠিক করতে হবে। এবং আর্টিকেল 45 যেটা ডিপিএসপি, ওতে বলা ছিল যে যারা চাইল্ড আছে তাদের ঠিকমতো কেয়ার করতে হবে আপ টু 6 ইয়ার অবধি তাদের কেয়ার করতে হবে, তাদের এডুকেশনও দিতে হবে, ছোটোবেলায় যেটা শেখানো হয় সেটা থেকে ডিপিএসপি তুমি নাও করাতে পারো, কিন্তু 6 থেকে 14 বছর অবধি তোমার পড়াশোনা করাতেই হবে। 6 বছর যদি তুমি নাও যাবে, 6 বছর বাচ্চাদের উপর নাও তুমি করাতেও পারো, বাড়িতে তুমি করাতে পারলে, স্কুলে নাই ভর্তি করতে পারলে। দেখো এই জন্য কেউ কিন্তু মানে এখন কিন্তু বললাম না যে অঙ্গনারী যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, অঙ্গনারীতে তুমি পাঠাতে পারো, নাও পাঠাতে পারো, কিন্তু 6 বছর হয়ে গেলে তোমাকে কিন্তু স্কুল 1-এ ভর্তি করাতেই হবে। কেউ যদি না করে, কারোর নামে যদি ফান্ডামেন্টাল, মানে কেউ যদি কোর্টে গিয়ে কেস করে যে এরকম আমার ফান্ডামেন্টাল রাইট হরণ হচ্ছে, বা ওই ছেলেটার ফান্ডামেন্টাল রাইট হরণ হচ্ছে, যে বাচ্চা ছেলেটার, তাহলে কিন্তু কোর্ট তাকে ফোর্সফুলি এটা করাতে পারবে যে তোমাকে 6 বছরের পর ওকে ভর্তি করাতেই হবে। এবং 51 কে, এটা কিন্তু আমাদের কি, এটা ফান্ডামেন্টাল ডিউটি যে 6 থেকে 14 বছর অবধি তাদের কিন্তু যথেষ্ট সঠিক এডুকেশান, মানে অপরচুনিটি দিতে হবে, হ্যাঁ, গার্জেনকে বা প্যারেন্টসকে সঠিক অপরচুনিটি দিতে হবে। এই তিনটের মধ্যে সবারই গোলায়, আমি তিনটের জন্য ভালো করে দিলাম, তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে বলেছে দেখো যে এই বেসিক স্ট্রাকচার, আমি পুরো প্রশ্নটা বলছি না, দেখো অনেক সময় হয়ে যাচ্ছে, এই জন্যই বললাম না। বাবা বলছে বেসিক স্ট্রাকচার যে আছে, বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কেস সুপ্রিম কোর্ট রুল দ্য কনস্টিটিউশন পাওয়ার constitute power of the parliament under এত does not enable it to alter the basic structure। বলছে যে কোন কেসের মাধ্যমে বলেছিল যে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করতে পারে, কিন্তু বেসিক স্ট্রাকচার যাতে হ্যাম্পার না হয়, সেটা যেন সব থেকে ইম্পর্টেন্ট কেস, হ্যাঁ, কেশবনাথ ভারতী কেস, যেটা 1973 সালে হয়। সেখানে বলেছিল বেসিক স্ট্রাকচার কী জিনিস,
সেখানে কিন্তু বলেছিল যে প্রথমে গোলকনাথ কেসে বলেছিল যে আমি একটু আগে বললাম গোলকনাথ কেসের কথা, যে বলেছিল পার্লামেন্ট কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারে না, কাটেল করতে পারে না। কিন্তু এইখানে সে বললো যে পার্লামেন্ট ফান্ডামেন্টাল রাইট অ্যামেন্ড করতে পারবে, কিন্তু বেসিক স্ট্রাকচার যাতে কনস্টিটিউশনে হ্যাম্পার না হয়। ঠিক আছে, কে গোলকনাথ কেস কি, হ্যাঁ তোমাদের বলে দিই। কে গোলকনাথ কেসও কিন্তু আগে বলি, কে গোলকনাথ আগে কেশরী প্রসাদ কেসটা বলি। হ্যাঁ, এই যে শঙ্করী প্রসাদ, কেশরী প্রসাদ শঙ্করী প্রসাদ কেসে বলা হয়েছিল যখন যে প্রথমে যে যখন দেশ স্বাধীন হলো, অনেক জমিদার ছিল, জমিদারের অনেক জমি ছিল, সরকার কী করছিল জমিগুলো নিয়ে নিয়ে অন্যদের দিয়ে দিচ্ছিল। তখন তার মধ্যে থেকে একজন শঙ্করী প্রসাদ কেস করলো যে দেখুন আমার তো ফান্ডামেন্টাল রাইট হরণ হচ্ছে, এইটা কি হচ্ছে, এরকম তো করা উচিত না, এইটা কি ঠিক হলো, ওটা এই নিয়ে কেস করেছিল। এবং উনি এইটাই হলো ফার্স্ট জুডিশিয়াল রিভিউ কেস। হ্যাঁ, এটা কিন্তু কিন্তু পরবর্তীকালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বলা হয় যে জমিদারি যে সিস্টেম সেটা অ্যাবলিশড হলো, এবং ওইটার কেসটা তো টিকলো না। এরপরে একটা যে কে গোলকনাথ কেস, কে গোলকনাথ কেসটাও বলে দিই। এটা হলো কে গোলকনাথ বলে একজন ব্যক্তি ছিল, তাকে বারবার, আমি একদম নর্মাল ভাষায় বলছি, তাকে বারবার গভর্নমেন্ট ধরে নিয়ে যাচ্ছিলো। কি প্রিভেন্টিভ ডিটেনশন কি, এগুলো যদি তোমরা ক্লাস চাও বলো ফান্ডামেন্টাল রাইটের ক্লাস আনতে, আমি আস্তে আস্তে করে দেবো, তোমরা কমেন্ট করো, আমি করাবো, তোমরা কমেন্ট করো। প্রিভেন্টিভ ডিসিশনের মধ্যে বারবার তাকে ধরে নিয়ে যাচ্ছিলো, এবং সে বলছিল আমার আর্টিকেল 21 হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, এইটা হলো প্রসিডিওর এস্টাবলিশ বাই ল মানা হচ্ছে না। হ্যাঁ, উনি এটা বলে, এবং পরবর্তীকালে ওই কেসে উনি প্রথমে হেরে যায়। হ্যাঁ, তো সেখানে বলা হয় যে এই এই প্রিভেন্টিভ ডিটেনশনটা, হ্যাঁ এই কোনো কিছু আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশানের জন্য নয়। হ্যাঁ, এটা যদি আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশান হয় তাহলে কিন্তু এটা মানে কী বলবো, এই ব্যাপারটা একটু ভালো করে তোমাদের বলে দিই। এইটা বলেছিল যে খুব একটু ভালো করে কোর্ট বলেছিল যে এই যে আর্টিকেল 21টা, এইটা কিন্তু প্রোটেকশান দিচ্ছে কোন ব্যাপারে, প্রোটেকশন দিচ্ছে আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশান। আরবিটারি মানে ধরো লেজিসলেটর কোনো কিছু একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিল, সেই অ্যাকশনের কাছে তোমাকে প্রোটেকশান দিচ্ছে। কোনো ভুলভাল লেজিসলেটর কোনো বিধানসভা বা লোকসভা একটা সিদ্ধান্ত নিল যে এই আর্টিকেলটা চেঞ্জ করে দেবো, ওই আর্টিকেলটা চেঞ্জ করবো, সেই বিষয়ে তোমাকে প্রোটেকশান দিচ্ছে না। কোনো এক্সিকিউটিভ অ্যাকশন মানে পুলিশে ধরে নিয়ে সেই বিষয়ে তোমাকে প্রোটেকশন দিচ্ছে না। পুলিশ তোমাকে মানে প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে তোমার অ্যাড্রেস করতে পারে, সেটা তো এক্সিকিউটিভ অ্যাকশন। কোনো তো বিধানসভায় কী বিল পাস হচ্ছে সেই ব্যাপারে আমরা দেখে নেবো যে ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, তার জন্য ওনাকে কিন্তু ধরে নেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার, কিছু বছর পর 1978 সালে কিন্তু একটা বলে মেনকা গান্ধী কেস আছে। মেনকা গান্ধী কেসে বলা হয় না, প্রিভেন্টিভ ডিটেনশন কিন্তু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। একটা হলো আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন, আরবিটারি মানে তোমাকে পুলিশ যখন তখন এসে, এখন যেরকম হয় না, পুলিশ যখন তখন এসে বাড়িতে এসে বলে তোমাকে অ্যাড্রেস করে নিয়ে যাবো, পারবে না। এবং আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশন, কেউ ওখানে গিয়ে মন্ত্রী হয়ে গেছে, সে বললো আজ থেকে টিভি দেখা সবার বন্ধ, এই আইনটা পাস করতে হবে। এই ক্ষেত্রেও কিন্তু দুটো ক্ষেত্রেই কিন্তু এই আর্টিকেল 21 কিন্তু ভায়োলেট হচ্ছে, তাই এটা মানা হবে না। এই প্রিভেন্টিভ ডিটেনশনটা দুটো ক্ষেত্রেই বেআইনি হবে। ঠিক আছে, আমি অনেকটাই বললাম। বেরিবেরি কেসে মনে আছে, বেরিবেরি কেসে প্রথম বলা হয় যে আমাদের যে প্রেমভেল আছে সেটা কিন্তু কনস্টিটিউশনের পার্ট নয়। ঠিক আছে, পপকটে বলে দিলাম। এবং এটাও বলে দিই যে কে গোলকনাথ কেস হয়েছিল 1950 সালে, শঙ্করী প্রসাদ কেস হয়েছিল 1951 সালে, আর তোমার বেরুবাড়ি কেস হচ্ছে 1960 সালে। ঠিক আছে, তোমরা সবাই লিখে নিও। পরের প্রশ্নে যাওয়া যাক, দেখি কতগুলো প্রশ্ন হয়েছে। আচ্ছা, বলছে যে দেখো এটাও খুব ভালো। কংগ্রেস পার্টি ইটসেলফ অ্যাডপ্ট এ রেজলিউশন টু এস্টাবলিশ এ সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি, হ্যাঁ, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেশন। সোশ্যালিস্ট প্যাটার্ন অফ দ্য সোসাইটি, এটা কিন্তু নাগপুর বা কলকাতা না, হ্যাঁ, অবধি সেশনে এটা কিন্তু হয়েছিল, এটা মনে থাকে যাতে। এবং 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সোশ্যালিস্ট, হ্যাঁ, এবং সিকিউলার এই কথাটা কিন্তু প্রিয়াম্বলে অ্যাড হয়, যে আবাদি সেশন 1950 সালে এই কথাটা কিন্তু অ্যাডাপ্ট করে আমাদের কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, পরের প্রশ্নে যাওয়া যাক।
এইটা পরের প্রশ্ন দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং পাওয়ার হ্যাঁ কনফার্ম আপন দ্য পার্লামেন্ট বাই আর্টিকেল 3 অফ দ্য কনস্টিটিউশন, বলছে আর্টিকেল 3 কনস্টিটিউশন কোনটা কোনটা মানে মেন কথা কী বলা হয়েছে, বলছে ফর্ম এ নিউ স্টেট বাই দ্য সেপারেট টেরিটরি, মানে কোনো টেরিটরি থেকে নতুন স্টেট বানানো যেতে পারে, বা ডিমিনিশ দ্য এরিয়া অফ দ্য এনি স্টেট, মানে কোনো স্টেটের এরিয়া কি কমানো যাবে, নাকি অল্টারনেট বাউন্ডারি অফ এনি স্টেট, বলতে বাউন্ডারিটা এদিক ওদিক করা যাবে, কোনো স্টেটে বাউন্ডারিটা একটু এদিক ওদিক করা যাবে, এটাকে আর্টিকেল 3-তে বলেছিল। হ্যাঁ, আর্টিকেল 3-তে কিন্তু তিনটেই বলেছে। এবার বলো আর্টিকেল 2-তে কী আছে, আর্টিকেল 2-তে যেটা ধরো তো আমার রাজ্যে আমাদের দেশের নেই, যেই অংশটা আমাদের দেশের না, সেই অংশটা অ্যাকোয়ার করে যদি টেরিটরি করা হয় তখন ওটাকে আর্টিকেল 2-তে বলা হয়। ধরো বাংলাদেশের কোনো একটা অংশ ভারতকে দিয়ে দেওয়া হলো, ভারত ওটাকে টেরিটরির মাধ্যমে কোনো একটা রাজ্যে কনভার্ট করলো, এইটা কিন্তু আর্টিকেল 2-তে বলা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 3-তে কিন্তু তিনটেই হয়, এবং আর্টিকেল 3-তে কী কী আমি লিখে দিয়েছি, এটা তোমরা একটু দেখো। ওকে, এটা তোমরা দেখে নিও। আজকের এটাই আমি লাস্ট করবো, এটা 10টা হয়ে গেলো মনে দেখি। হ্যাঁ, আর এই পরের দিন আরও 10টা আছে প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটা। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং প্রিন্সলি স্টেট রিফিউজ দ্য জয়েন ইন্ডিয়া, মানে কোন প্রিন্সলি স্টেটটা রিফিউজ করেছিল ইন্ডিয়াতে জয়েন করার জন্য। এবার সবাই ভাবে যে তিনটেই হবে, না, তোমাদের মনে করতে হবে আমাদের 552টা প্রিন্সলি স্টেট ছিল, তার মধ্যে 549টা জয়েন করতে চেয়েছিল, 3টে স্টেট জয়েন করতে চায়নি, সেটা হায়দ্রাবাদ, জুনাগড় আর কাশ্মীর। পরবর্তীকালে তারা কেউই রেহাই পায়নি। হ্যাঁ, যেরকম কাশ্মীর বলে দিই, কাশ্মীর কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এর মাধ্যমে জয়েন হয়, এবং হায়দ্রাবাদ কিন্তু পুলিশ অ্যাকশনের মাধ্যমে জয়েন হয়। ঠিক আছে, আর জুনাগড় কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে জয়েন হয়। মজার বিষয়, কাশ্মীরে মুসলিম পপুলেশন বেশি, কিন্তু ওদের হেড ছিল একজন হিন্দু রাজা, এবং এই জুনাগড়ে ছিল মুসলমান রাজা, কিন্তু ওখানে হিন্দু পপুলেশন বেশি, তাই রেফারেন্ডে কিন্তু হিন্দু, মানে ওখানে রেফারেন্ডে সবাই চায় ভারতের সঙ্গে জয়েন হতে। এবং হায়দ্রাবাদ এমন একটা ফালতু তখনকার রাজ্য ছিল, বলা উচিত না, ভারতের মাঝখানে হায়দ্রাবাদ, সে বলছে আমি পাকিস্তানের সঙ্গে জয়েন হবো, ভাবো তাদের চিন্তা ভাবনা কেমন। কিন্তু সেখানে কিন্তু আমাদের বল্লভভাই প্যাটেল, যাকে আয়রন ম্যান বলা হয়, সে পুলিশ ফোর্স নামিয়ে সেখানে কিন্তু অ্যাকশান নিয়ে আমাদের ভারতের সঙ্গে একটা অখণ্ড বড় ভারত, যেটা বলে ইন্ডিয়া, সেটা তৈরি করে। তাহলে বুঝলে, এখানে কিন্তু তাহলে তিনটেই হবে না, অল অফ দ্য 3 হবে না, এখানে উত্তর কী হবে 1 আর 2। হ্যাঁ, এখানে জুনাগড়ের বদলে দেখো দিয়েছি, হ্যাঁ, জুনাগড়ের বদলে একটু ঘুরিয়ে দিয়েছে, তোমাদের পুরো ডিটেলস লিখে দিয়েছি। আজ এইটুকুনি থাকুক, এরপরে আরও 10টা প্রশ্ন আছে, সেটা কিন্তু তোমরা আমাকে ভিডিওটা প্রচুর পরিমাণ দেখলে, তোমরা আরও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি পরের পার্টটা খুব তাড়াতাড়ি আনবো। আজকে আর বেশি কিছু বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখি ওরে বাবা 38 মিনিটে। ওকে, বাই। তোমরা প্লিজ চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেখো, আমি খাটছি প্রচুর, আমার খাটনি নতুন, যেহেতু একটু সাপোর্ট করো, দেখো আমি এরপরে আরও নতুন ভালো ভিডিও আনবো তুমি। আর আমার ডেসক্রিপটিভের ভিডিও আছে, তোমরা চ্যানেলে দেখলেই পাবে, এবং আরও অনেক ভিডিও আছে, তোমরা প্রত্যেকটা ভিডিও যারা দেখছো তারা প্রত্যেকটা এই ভিডিওগুলো দেখো। ঠিক আছে, ওকে, বাই।